আপনারা কি জানেন শতকরা 95% অস্ট্রেলিয়া কেন খালি পড়ে আছে? এটা অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ। এই দেশটি এতটাই বড় যে ইন্ডিয়ার মতো দুটো দেশ এই দেশটির মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই বিশাল অস্ট্রেলিয়াতে 95% এলাকায় নির্জন। কিন্তু কেন? এর বিস্তারিত উত্তর আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। আপনি এই ম্যাপটা দেখুন, যেখানে যেখানে ইয়েলো ডট দেখা যাচ্ছে কেবলমাত্র সেখানেই অস্ট্রেলিয়ার মানুষজন বসবাস করে। অস্ট্রেলিয়ার 90% জনসংখ্যায় সমগ্র অস্ট্রেলিয়ার 0.229% এলাকার মধ্যেই সীমাবদ্ধ। তার মানে অস্ট্রেলিয়ার মেজর পপুলেশন সমগ্র অস্ট্রেলিয়ার 1%-এরও কম এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। মূলত অস্ট্রেলিয়ার মেজর জনসংখ্যা বসবাস করে ব্রিসবেন, সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ শহরে। ইনফ্যাক্ট উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সীমানা থেকে যতই আপনি অস্ট্রেলিয়ার ভেতর দিকে প্রবেশ করবেন ততই আপনার বেঁচে থাকার সুযোগ কমতে থাকবে। এর ভৌগোলিক কারণ আপনাদের আমি পরে বোঝাচ্ছি। আগে বলি অস্ট্রেলিয়ার 95% ভূমি খালি কেন। এর পিছনে একটা যন্ত্রণাদায়ক ঐতিহাসিক কারণও আছে, যার ইতিহাস ভারতবর্ষ সহ সমস্ত বিশ্বের কাছে লুকানোর চেষ্টা হয়েছে। দেখুন, এখন যারা অস্ট্রেলিয়ায় বাস করছে সাদা চামড়ার মানুষেরা, তারা কিন্তু আদি অস্ট্রেলিয়ান নয়। অস্ট্রেলিয়ার আদি সম্প্রদায় হলো অ্যাবরিজিনাল সম্প্রদায়, যারা মূলত আদিবাসী সম্প্রদায়। এখন যদি আমরা দেখি শুধুমাত্র সাদা চামড়ার মানুষেরাই অস্ট্রেলিয়ায় বসবাস করে, তাহলে অরিজিনাল বাসিন্দা যারা অস্ট্রেলিয়ায় থাকতো আগে, তারা এখন কোথায় গেল? তারা কোথায় বিলুপ্ত হয়ে গেল? এই অ্যাবরিজিনাল সম্প্রদায়ের মানুষরা অস্ট্রেলিয়া থেকে কিন্তু অটোমেটিক বিলুপ্ত হয়ে যায়নি। এদেরকে বিলুপ্ত করা হয়েছে সুপরিকল্পিতভাবে সাদা চামড়ার মানুষের দ্বারা। এর একটা শুধু কালো বলা যাবে না, ভয়ঙ্কর কালো ইতিহাস আছে। এই ইতিহাস সম্বন্ধে আমরা অনেকেই কিছুই জানি না। চলুন দেখা যাক এই কালো ইতিহাসটি কী। এই কালো ইতিহাস শুরু হয় যখন 1606 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সর্বপ্রথম এই বিশাল আইল্যান্ডে কদম রাখে। এই বিশাল দ্বীপের আদিবাসী মানুষেরা নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষদের মতো বহু দিন ধরে আইসোলেট ছিল। এরা জঙ্গলের পশু পাখি শিকার করে খেত। হান্টার গ্যাদারার লাইফে এরা খুবই খুশি ছিল। সবথেকে বড় ব্যাপার, এরা যেখানে থাকতো সেই জায়গার মালিকানার কোনো দিন এরা দাবি করতো না। যে যেখানে পারে থাকতো, যেমন এটা আমার জমি, এটা তোমার জমি, এটা তার জমি, এসব নিয়ে তাদের কোনো দাবি ছিল না। তাই স্বাভাবিকভাবে এদের মধ্যে কোনো বিবাদ ছিল না। কিন্তু আমরা দেখেছি বহু আদিবাসী সম্প্রদায় জায়গা জমিনের বিবাদ নিয়ে তারা আলাদা হয়ে গেছে। এক্ষেত্রে তারা সংঘবদ্ধ ছিল। ব্রিটিশরা এই আদিবাসী সম্প্রদায়ের এই সততাকে কিন্তু অ্যাকনলেজমেন্টে নিয়েছিল। যেহেতু এই দ্বীপে বসবাসকারী জনজাতিরা তাদের ল্যান্ডকে ক্লেম করে না, সুতরাং আমরা ক্লেম করতে পারি। তাই তাদের ল্যান্ডকে কবজা করার জন্য যুক্তরাজ্য একটা পরিকল্পনা তৈরি করতে থাকে। অন্যদিকে 17 শতাব্দী এমন একটা সময় ছিল যখন ব্রিটিশরা বিভিন্ন জায়গায় নিজেদের আধিকারত্ব ফলাচ্ছিল নিজেদের ব্যবসার নাম করে। এর পরবর্তী সময়ে আফ্রিকা, ভারত সহ বিভিন্ন দেশগুলিকে তারা কবজা করেছিল। 1788 সালে ব্রিটিশরা বিশাল জাহাজ নিয়ে অস্ট্রেলিয়ার বোটানি বে উপত্যকায় এসেছিল, যার বর্তমান নাম সিডনি। ইনফ্যাক্ট এরা এই জায়গাতে পৌঁছে এই জায়গার একটা নতুন নামকরণও করে, টেরা নুলিয়াস, যার অর্থ হলো রাজাহীন রাজত্ব। অস্ট্রেলিয়ার আদিবাসীরা কিন্তু বন্ধুত্বসুলভ আচরণ করে এই ব্রিটিশারদের সাথে, কিন্তু তারা জানতো না এই ব্রিটিশাররা চোর, ডাকাত, খুনি, ধর্ষককারী, বড় বড় মাপের অপরাধীদের নিয়ে এসেছিল। প্রথম দিকে ইংরেজদের উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়াকে একটা ব্রিটেনের পিনাল কলোনি বানাবে। পিনাল কলোনি মানে যেখানে ক্রিমিনালদের নিয়ে আসা যায় এবং তাদেরকে দিয়ে কাজ করানো যায়, যেমন আন্দামানে ব্রিটিশরা কালাপানি বানিয়েছিল। 1788 থেকে 1868 সাল পর্যন্ত এই 80 বছরের সময়ের মধ্যে ইংরেজরা তাদের জেলের বড় বড় অপরাধী 1,62,000 অপরাধীকে এই দ্বীপে নিয়ে এসে ছেড়ে দিয়েছিল। এই সম্বন্ধে এই দ্বীপের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কিছুই জানতো না। তারা কি করেই বা বুঝবে? ইংরেজরা তো তাদের সাথে একটা ছোট্ট জায়গার চুক্তি করেছিল, তার বদলে তারা নিত্য নতুন খাবার, সাজ পোশাক প্রোভাইড করত। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের জানা দরকার, যখনই একটা আদিবাসী সম্প্রদায় আধুনিক মানুষের সংস্পর্শে আসবে তখন বিভিন্ন রোগ জ্বালা সৃষ্টি হবে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। আর এই রোগের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তাদের কাছে কোনো ইমিউনিটি পাওয়ার নেই। এই বিষয়ে আমি বলেছি, আমার একটা ভিডিও আছে
নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষদের নিয়ে, সেটা গিয়ে দেখে আসতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। প্রসঙ্গে ফেরা যাক, এইসব রোগের সম্মুখীন হওয়ার জন্য তাদের ইমিউনিটি পাওয়ার ডেভেলপ ছিল না, তাই ছোটোখাটো রোগ ছাড়াও একটা ভয়ঙ্কর রোগ স্মল পক্সের সম্মুখীন হয়। এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে। কিছুদিনের মধ্যেই পোর্ট ফিলিপ এলাকা এবং সিডনি এলাকার 50% আদিবাসী সম্প্রদায়ের মানুষ মারা যান। বছরের পর বছর ধীরে ধীরে এই সম্প্রদায় শেষ হতে থাকে এই রোগের কারণে। অবাক করার বিষয় হলো, ইংরেজদের কাছে এই রোগের চিকিৎসা ছিল, কিন্তু তারা শুধুমাত্র চিকিৎসা করলো তাদের সাদা চামড়ার মানুষদের, আর নিজেদের উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মরার জন্য ছেড়ে দিল। আপনাদের জানিয়ে দিই, যখন অখণ্ড ভারতে কলেরা, ম্যালেরিয়া, স্মল পক্সের মতো রোগ ছড়িয়ে গিয়েছিল, তখনও এই ইংরেজদের কাছে এই রোগের চিকিৎসা ছিল। তারা চিকিৎসা করেছিল শুধুমাত্র তাদের সাদা চামড়ার মানুষদের। এই মর্মান্তিক রোগগুলোর কারণে অখণ্ড ভারতের মোট 30 লাখেরও বেশি মানুষ মারা গিয়েছিল। এই অসহায় অস্ট্রেলিয়ানদের চিকিৎসা না করে ব্রিটিশরা ক্ষান্ত থাকেন। তারা একটা ছোট্ট জায়গা থেকে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে চালু করে দেয়। ইংরেজরা ধীরে ধীরে ফেন্সিং করতে চালু করে। এরা অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, হোবার্ট এলাকাকে কবজা করে নেয়। এরপরে অরিজিনাল মানুষদের ওপরে অত্যাচার করতে চালু করে দেয়। যে কাজগুলো ওরা কখনো করেনি, সেই কাজগুলো জবরদস্তি তাদের দিয়ে করানো হতো। তাদেরকে দিয়ে জোরপূর্বক ক্ষেত মজুরের কাজ করানো হতো। এমনিতেই ওরা সংখ্যায় কমে গিয়েছিল, তার ওপর উন্নত মানের হাতিয়ারের সামনে তারা অসহায় হয়ে পড়েছিল। অস্ট্রেলিয়াতে যে এলাকাগুলো ইংরেজরা দখল করেছিল, সেই এলাকাগুলোতে পানীয় জল এবং খাবারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু তাই নয়, এই আদিবাসী মহিলাদের ওপর এরা যে নির্যাতন করেছে, সেটা কথায় প্রকাশ করা যাবে না। এরা গর্ভবতী মহিলাদেরও ছাড়েনি। ইংরেজরা এদের দিয়ে সাগর থেকে মুক্তো সংগ্রহ করার কাজ করাতো। আপনি ভাবতে পারছেন, এদের মনে কোনো দয়া মায়া ছিল না। এই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এসব কিছু সহ্য না করতে পেরে তারা বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ চলে আগামী 100 বছরের জন্য। এই লড়াই ছিল তাদের অস্তিত্ব বাঁচানোর জন্য। বহু বছর ধরে চলা এই লড়াইয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাই। সেই সময়ের আধুনিক হাতিয়ারের সামনে তারা তাদের বুক চিতিয়ে দিল। কাতারে কাতারে প্রাণ গেল বহু আদিবাসীর। সফল হলো না তাদের বিপ্লব। বিদ্রোহ যখন শুরু করেছিল তখন তাদের পপুলেশন ছিল 7.5 লাখ। বিদ্রোহ যখন শেষ হলো তখন তাদের মধ্যে বেঁচে ছিল শুধুমাত্র 30,000 মানুষ। আর এই 30,000 মানুষের মধ্যে সক্ষমতাহীন, অসহায়, পঙ্গু মানুষেরই সংখ্যা বেশি ছিল। ইংরেজরা যখন এই মহাদ্বীপে কদম রেখেছিল তখন এদের জনসংখ্যা ছিল 50 লাখ। তারপর মহামারীর কারণে এরা অবশিষ্ট ছিল 7.5 লাখ মতো। বিপ্লবের পরে এরা অবশিষ্ট মাত্র 30,000। আর একটা ইংরেজদের পশুসুলভ আচরণ দেখুন। যখন প্রথম বিশ্বযুদ্ধ চালু হয়, এই ইংরেজরা এখানকার আদিবাসী সম্প্রদায়ের অবশিষ্ট মানুষদের তাদের সেনার সাথে যুদ্ধ করতে পাঠিয়ে দেয়। যুদ্ধে পাঠানো আদিবাসী সম্প্রদায়ের 40% মানুষ কিন্তু আর ফিরে আসেনি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হামলাতে বহু আদিবাসী মানুষ প্রাণ দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অতি সামান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেঁচে ছিল। এরপর ইংরেজরা অস্ট্রেলিয়াকে পুরোপুরিভাবে দখল করে নিল। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ কারা করবে? মানুষই তো ছিল না। এরপর একটা ইমিগ্রেশন পলিসি তৈরি করে অস্ট্রেলিয়ার ফাঁকা মাঠে তারা একটা গোল দিয়ে দিল। অস্ট্রেলিয়াতে তারা একটা ইমিগ্রেশন রেস্ট্রিকশন অ্যাক্ট 1901 চালু করলো, যেটাকে হোয়াইট অস্ট্রেলিয়ান পলিসি বলা হয়। কারণ এই পলিসি শুধুমাত্র হোয়াইটদের জন্যই। এই অ্যাক্টের প্রধান উদ্দেশ্য ছিল এশিয়ানরা বা কালো মানুষেরা অস্ট্রেলিয়ার মাটিতে কোনো দাবি দাবা করতে পারবে না। বর্তমান অস্ট্রেলিয়াকে আমরা যদি দেখি, তাহলে শুধুমাত্র সাদা চামড়ার মানুষদেরকেই আমরা দেখতে পাই। বর্তমানে আমরা যে ক্রিকেট টিমকে ক্রিকেট খেলতে দেখি, তাতে কিন্তু আদি অস্ট্রেলিয়ানরা নেই, অর্থাৎ আদিবাসীরা নেই। ইন শর্ট, এই ঘটনাটাকে আবারও বলি। ইংরেজরা অস্ট্রেলিয়ায় আসলো, মহামারী ছড়ালো। দ্বিতীয়, এখানকার আদিবাসীরা বহুদিন ধরে তাদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এদের সংখ্যা তলানিতে গিয়ে ঠেকলো। এইটা তো ছিল অস্ট্রেলিয়ার একটা কালো ইতিহাস। এদিকে অস্ট্রেলিয়ার 95% ভূমি খালি কেন, এর সাথে কিন্তু এই ইতিহাসের কোনো সম্পর্ক নেই বললেই চলে। মূলত এর প্রধান কারণ হলো অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থান। অস্ট্রেলিয়াকে প্রধানত ভৌগোলিকভাবে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হলো অস্ট্রেলিয়ার পশ্চিম মরুপ্রদেশ, যেটি সমগ্র অস্ট্রেলিয়ার
অর্ধেক ভাগের থেকেও বেশি। এই বিশাল মরুভূমিতে অতি সামান্য লোক বাস করে, তাই অস্ট্রেলিয়ার ভূমি মানবশূন্য হওয়ার এটাই হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়ার মধ্য নিম্নভূমি। অস্ট্রেলিয়ার এই নিম্নভূমিতে জল তো আছে, কিন্তু এই জল না পানের উপযুক্ত না চাষ করার, সুতরাং এই ভূমিও হচ্ছে মানবশূন্য। তৃতীয়ত, অস্ট্রেলিয়ার পূর্ব উচ্চভূমি। এই ভূমিতে কিন্তু মানুষ বসবাস করে, কিন্তু আয়তনের দিক থেকে দেখতে গেলে খুবই যৎসামান্য মানুষ বাস করে। এই উচ্চভূমি জঙ্গল আর পাহাড় দিয়ে ভরা। এখানে মিষ্টি পানীয় জল পাওয়া যায়, এখানে চাষাবাদও হয়। অস্ট্রেলিয়ার সিংহভাগ চাষবাস এই এলাকাতেই হয়। এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও এই এলাকাতেও কিন্তু বসবাস করা কঠিন, যার বড় কারণ হচ্ছে অতিবৃষ্টি এবং সাইক্লোন। অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশই শুষ্ক, তাহলে এই এরিয়াতে এত অতিরিক্ত বৃষ্টি এবং সাইক্লোন কেন হয়? অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে আছে আন্টার্কটিকা, তাই অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকের প্রশান্ত মহাসাগরের জল ঠান্ডা। আন্টার্কটিকার বরফ গলা জল প্রশান্ত মহাসাগরে মিলিত হয়। এই সাগরটি অস্ট্রেলিয়ার দক্ষিণ দিক। অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকের সাগর ঠান্ডা থাকায় অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে কিন্তু মেঘ তৈরি হতে পারে না। আমরা জানি মেঘ তৈরি হতে গেলে জল গরম হয়ে সেটা বাষ্পীভূত হয়, তাই এটা স্বাভাবিক অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে কিন্তু বৃষ্টি হয় না। আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন, আপনি দেখতে পাবেন অস্ট্রেলিয়ার দক্ষিণ ভাগ কিন্তু গাছপালাহীন, সবুজ নয়। শুধু দক্ষিণ ভাগ নয়, অস্ট্রেলিয়ার পশ্চিম মরু দেশও কিন্তু এই অনাবৃষ্টির কারণেই প্রভাবিত। এবার আসা যাক মধ্য নিম্নভূমিতে। এই মধ্য নিম্নভূমির জল লবণাক্ত, যার প্রধান কারণ অস্ট্রেলিয়ার মধ্য নিম্নভূমি দুদিক দিয়েই সমুদ্রের সাথে সংযুক্ত। উভয় দিকের নদী একে অপরের সাথে যখন সংযুক্ত হয়েছে, তারা সমুদ্রে থেকে বয়ে নিয়ে আসা লবণাক্ত জল একে অপরকে বন্টন করেছে। সেই জন্যেই অস্ট্রেলিয়ার এর মধ্য নিম্ন ভাগ লবণাক্ত। এবার আসা যাক অস্ট্রেলিয়ার পূর্ব উচ্চভূমিতে। আমরা যদি পৃথিবীর মানচিত্র দেখি, আমরা দেখব অস্ট্রেলিয়া ঠিক নিরক্ষরেখার নিচে অবস্থিত। নিরক্ষরেখার আশেপাশে সরাসরি সূর্যালোক পড়ে, যার কারণে অস্ট্রেলিয়ার এই পূর্ব দিকের প্রশান্ত মহাসাগরের জল বাষ্পীভূত এবং ঘনীভূত হয়ে অফুরন্ত মেঘ সৃষ্টি করে। আর অস্ট্রেলিয়ার পূর্ব উচ্চভূমিতে আছে বড় বড় মাউন্টেন রেঞ্জ, আর মেঘ এই বড় বড় মাউন্টেন রেঞ্জকে অতিক্রম করতে পারে না, তাই বারবার অতিবৃষ্টি হতে থাকে শুধুমাত্র পূর্ব উচ্চভূমিতে। এই অতিবৃষ্টির কারণে এখানে বারবার বন্যা দেখা যায়। এবার বোঝা যাক অস্ট্রেলিয়ায় এত সাইক্লোন কেন হয়। আমি আগেই বলেছি অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে আছে আন্টার্কটিকা, তাই আন্টার্কটিকার আশেপাশে সমুদ্রের জল কিন্তু ঠান্ডা, আর ওদিকে নিরক্ষরেখার কাছে থাকা পূর্ব অস্ট্রেলিয়ার প্রশান্ত মহাসাগরের জল কিন্তু গরম। পূর্ব অস্ট্রেলিয়ার গরম জল আর দক্ষিণ অস্ট্রেলিয়ার ঠান্ডা জল মিলিত হয় দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায়। এই ব্যাপক পরিমাণের জল যখন উভয়ের সাথে মিলিত হয় একটা হ্রাস তৈরি হয়, এবং এই হ্রাসের ফল হলো সাইক্লোন, যেটি আছড়ে পড়ে পূর্ব অস্ট্রেলিয়ায় এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায়। তাই অস্ট্রেলিয়াকে বছরে কমপক্ষে বড় বড় 3টি বন্যা এবং সাইক্লোনের সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, এত বড় একটা মহাদ্বীপে 2,60,00,000 মানুষজন বসবাস করে। আপনি ইমাজিন করতে পারবেন না এই মহাদ্বীপের জনসংখ্যা আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ। আজকের জন্য এতটুকুই। মিলিত হব আরেকটি অজানাকে জানার প্রচেষ্টা নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।